আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে গুরুত্বারোপ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ, ৫৪ জনের সাক্ষ্যে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ হয়েছে বলেছে রাষ্ট্রপক্ষ। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭, এই স্লোগানে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন, পর্দা জুড়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈশ্বিক সম্মেলনে বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই নিহিত। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্বের অন্তত ৭৫টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেন। রোহিঙ্গা মুসলিম সহ মিয়ানমারের সংখ্যালঘুদের করুণ মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় টানা কয়েক ঘণ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, ৮ বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের এখনো কার্যকর সমাধান হয়নি। As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ এই সংকটের ভিকটিম। আর্থিক, সামাজিক ও পরিবেশগতভাবে দেশটি এখন চরম চাপের মুখে রয়েছে। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বিপুল ব্যয় বহন করছে তা দীর্ঘমেয়াদে অসম্ভব। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ৭ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গারা নিজেরাই ফিরে যেতে চান, তবে এর জন্য দরকার নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা। বিশ্বের আর দেরি করার কোনো সুযোগ নেই। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রফেসর ইউনূস উচ্চারিত ৭ দফা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ব সম্প্রদায় কত দ্রুত একযোগে এই সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হয়। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজার মহানবমী আজ। মন্দির মণ্ডপে এখন দেবী বিদায়ের সুর। রাজধানীর রমনা কালী মন্দিরে আছেন সহকর্মী সুলতানা হিমু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমু, মহানবমীতে মণ্ডপ মন্দিরের অবস্থা আমাদের জানান। আনিকা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সবচেয়ে জনপ্রিয় যে মন্দির
যেখানে অনেক বেশি দর্শনার্থী এবং দেবী ভক্তরা ছুটে আসেন। রমনা কালী মন্দিরে রয়েছি আমি। দর্শকরা জানে এরই মধ্যে যে আসলে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির এই প্রভাব খানিকটা পড়েছে মন্দির এবং মণ্ডপগুলোতে। সকাল থেকে আমরা যে চিত্র এখানে দেখতে পেয়েছি যে মন্দিরে এই মুহূর্তে শারদীয় দুর্গাপূজার মহানবমীর পূজা অর্চনা চলছে, তবে ভক্তবৃন্দের সংখ্যা কিছুটা কম, তবে সময় বাড়ার সাথে সাথে কিন্তু ভক্তবৃন্দের সমাগম এখানে বাড়তে থাকবে মন্দির এবং মণ্ডপগুলোতে। আজকের যে আচার রয়েছে পূজার বিষয়ে সেটি হচ্ছে মহানবমীর পূজা হবে আজ। গতকাল ছিল কুমারী পূজা, তারপরে হচ্ছে অষ্টমী এবং নবমী তিথির সন্ধি পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যা 6:13। তো আজ কিন্তু মহানবমী এবং মহানবমীর এই ক্ষণের মধ্য দিয়ে কিন্তু মন্দির এবং মণ্ডপগুলোতে দেবী বিদায়ের সুর বেজেছে। কাল বিজয়া দশমী অনুষ্ঠিত হবে এবং দেবীর বিসর্জন হবে। তো আজকের দিনটি আসলে ভক্তদের জন্য একটু কষ্টেরই, কারণ তারা এখন দেবীকে বিদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সব কিছু মিলে শারদীয় দুর্গাপূজা বরাবরের মতোই ভক্তবৃন্দরা বেশ ভালোভাবে উদযাপন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আনিকা, ধন্যবাদ হিমু আপনাকে। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তৃতীয় ও শেষ দিনের সাক্ষী ট্রাইব্যুনালে তিনি জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে 50টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, 54 জন সাক্ষীর মাধ্যমে এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন তারা। কৃষকের কাছে সার পৌঁছে দিতে পরিবেশক বা ডিলার নিয়োগের নতুন নীতিমালা হচ্ছে। সার সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সচিব। তবে সার সরবরাহের সবচেয়ে বড় অংশীদার বেসরকারি উদ্যোক্তাদের নতুন নীতিমালা করার প্রক্রিয়ায় রাখা হয়নি বলে অভিযোগ করেছেন আমদানিকারকরা। তাদের দাবি, ভরা মৌসুমের আগে নীতিমালা করে নতুন ডিলার নিয়োগ দিলে সার সংকটের শঙ্কা তৈরি হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সার উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহন ও বিক্রয় নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়াদি তদারকি করে জাতীয় সার ব্যবস্থাপনা কমিটি। এই কমিটির সভায় সার ব্যবস্থাপনার নতুন খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়। নতুন নীতিমালায় প্রত্যেক উপজেলায় 3 জন করে ডিলার নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নীতিমালা চূড়ান্ত হবে বলে বৈঠক শেষে জানান কৃষি সচিব। ডিলারশিপ যেটা হচ্ছে মাঠ পর্যায়ে যে ডিলারশিপ আছে সেটা এখন তো বিসিএস এবং বিডিসি ডিলার ছিল, ওটা একটা সমন্বিত নীতিমালা করে আমরা সরকার একটা নির্দিষ্ট সিঙ্গেল প্ল্যাটফর্মের মধ্যে সেই ডিলারশিপগুলো সেরকম এটার একটা আমরা যে খসড়াটা করেছি সেটা হচ্ছে জাতীয় কমিটিতে উপস্থাপন হয়েছে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা চূড়ান্ত হলে আপনাদেরকে যথাসম্ভব জানাবো। নতুন নীতিমালা করার উদ্যোগ নেওয়া হলেও বেসরকারি আমদানি ও সরবরাহকারীদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। সার নীতিমালার পরিবর্তনের কথা চিন্তা করা হচ্ছে। এরকম এখন সামনে আমাদের মৌসুম আসছে, ভরা মৌসুম। এই ডায়ালটা সারা দেশে এই জিনিসটা কীভাবে ট্যাকেল হবে আমরা বলতে পারছি না। আর দ্বিতীয় কথা, আমাদেরকে বাদ দিয়ে, স্টেক হোল্ডার বাদ দিয়ে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই এই প্রস্তাব অনুমোদন হতে যাচ্ছে, এটা আমাদের জন্য আরও দুঃখজনক। এবং নট অনলি দ্যাট, এবং আমদানিকারকের নিয়ে ওনারা যে সমস্ত বিভিন্ন কার্যক্রমগুলো চালাচ্ছে সেটা কোনো নীতিমালা করা, কোনো একটা টেন্ডারের আগে যে সমস্ত পয়েন্টগুলো তারা সেখানে উল্লেখ করে সেটা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া। যে নীতিমালার মাধ্যমে আমাদের ডিলাররাও ব্যবসা করতে পারে এবং কৃষকরাও যাতে সরকারি ন্যায্য মূল্যে যারা মালটা পেতে পারে সে ব্যবস্থা করা উচিত। আমরা একটা কস্টিং করে দেখছি এখানে যে আমাদের যারা 300 টন মাল পাবে বছরে, তাদের প্রায় 70-80 লক্ষ টাকা করে 70-80 হাজার টাকা প্রতি মাসে লস হবে। অভিযোগ করে বলা হয়েছে, নতুন নীতিমালায় ডিলারদের আর্থিক খরচ বাড়লেও ব্যবসা কমে যাবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে, সঙ্গে বজ্রপাত ও মেঘের গর্জন। এতে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, কালশী ও মতিঝিল সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোর থেকে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। সরকারি ছুটির দিনেও যানজট বেড়েছে। পানিতে চলাচল করায় বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ এর প্রভাবে আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশালে বেশি সক্রিয় থাকবে এই বৃষ্টি বলয়। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে এটি মাঝারি সক্রিয় থাকবে। 2রা থেকে 4ঠা অক্টোবর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। 26 পেরিয়ে 27 বছরে পা রেখেছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই। রাত 12টা 1 মিনিটে ঘরোয়া আয়োজনে চ্যানেল আই কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দেশ বিদেশের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে সামনে আরও ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয় জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। লুৎফর রহমান সোহাগ জানাচ্ছেন বিস্তারিত। 1999 সালের 1 অক্টোবর দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন হিসেবে চ্যানেল আইয়ের যাত্রা। পথ চলার দিনটিতে নিজস্ব কর্মীদের নিয়ে কেক কেটে আরও একটি নতুন বছরে পদার্পণ। 26 বছরে চ্যানেল আইয়ের সঙ্গী হয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি দর্শকের আস্থা। অতীতকে স্মরণ করে ভবিষ্যতে চোখ চ্যানেল আই কর্তৃপক্ষের। আমরা 8 বন্ধু মিলে যে স্বপ্ন বুনেছিলাম, আজকে 25, 26 পার হয়ে 27 শেষে যখন পা রাখলো, তখন সত্যি সত্যি প্রথম দিনকার কথা মনে পড়ে। যেই বীজটা আমরা বপন করতে চেয়েছিলাম, লাল সবুজের বীজ, সেটি আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন সবার ভেতরে নিশ্চয়ই সেই বীজটা রোপিত হয়েছে। নবীন, প্রবীণ, তরুণ, তরুণী যত দর্শক চ্যানেলের আছে, সব দর্শককে আরও একবার এই বিশেষ মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে আমাদের সবারই মনে পড়ছে আমাদের আরেকজন বন্ধু ফরিদুর রেজা সাগর, যিনি চ্যানেল আইয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যার মাধ্যমে চ্যানেল আই আজকে আমাদের সবার সহযোগিতায় এখানে এসেছিল। চ্যানেল আইয়ের কলাকৌশলী তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমের কারণেই চ্যানেল আই এত বছর ধরে টিকে আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। আমি আমাদের যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এই নেপথ্যে আমাদের চ্যানেলে কাজ করেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করব যে সামনে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের জন্য, দেশের জন্য, মাটির জন্য এবং আমাদের এই পরিবেশ প্রকৃতির জন্য। অসংখ্য মানুষের, অসংখ্য দর্শকের শুভ কামনা নিয়েই চ্যানেল আই এই 26টা বছর পার করলো। আগামী দিনগুলোতেও তাদের নিয়েই আমরা থাকতে চাই। আমাদের সকল সহকর্মী যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে, চ্যানেল আইকে বড় করে চালাচ্ছেন এবং আগামী দিনগুলোতেও তাদেরই সহযোগিতায় চ্যানেল আই আরও দীর্ঘদিন এই বাংলাদেশে চলতে থাকুক, এটাই আমাদের কামনা। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন, সংবাদ, বিশ্লেষণ, কৃষি, পরিবেশ, বিনোদন, বৈচিত্র্যময় আয়োজনে গণমানুষের কণ্ঠস্বর হয়ে চ্যানেল আই জয় করেছে বাংলাদেশের হৃদয়। ভরা যৌবনে কিন্তু চ্যানেল আই এখন, আশা করব ভবিষ্যতের দিনগুলিতে তারা আরও বেশি অবদান রাখবে এবং আরও ব্যাপক মানুষের কাছে পৌঁছাবে। আমাদের যে সাংস্কৃতিক ইতিহাস, আমাদের যে বিবর্তনের ইতিহাস, সমাজ বিবর্তনের ইতিহাস, সেটার সঙ্গে চ্যানেল আইয়ের অবদান, ভূমিকা, যে বলিষ্ঠ ভূমিকা এবং হৃদ্য ভূমিকা, সেটা অচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তাদের স্বাতন্ত্র্য, তাদের মহিমা, তাদের অনন্যতা, বৈশিষ্ট্য, সেগুলি ভবিষ্যতে আরও উজ্জ্বল হবে, আমরা সেই প্রত্যাশাই করি। চ্যানেল আই এখন শুধু বাংলাদেশের কণ্ঠস্বর নয়, চ্যানেল আই বহির্বিশ্বে যত বাঙালি আছে, বাংলাদেশি আছে, তাদেরও কণ্ঠস্বর। এবং বাংলাদেশ রাষ্ট্র বড় হয়েছে, বয়স বেড়েছে, চ্যানেলেও 27 বছরে পা দিল। একটা প্রজন্ম চ্যানেলের সঙ্গে বড় হয়েছে এবং তার সংস্কৃতি, তার চিন্তা, তার বোধ, তার ভাষা, তার আনন্দ চ্যানেলের সাথে আবর্তিত হয়েছে এবং আমরা গৌরববোধ করি। আমি নিজেও খুব আনন্দিত যে কোনো না কোনোভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেছি। আজকের এই দিনে সকলকে শুভেচ্ছা জানাই, সকলের শুভ প্রার্থনা করি এবং নতুন যে প্রজন্ম, সেই প্রজন্ম চ্যানেলের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশাই করি। প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামীর দর্শক শ্রোতার সামনে নতুন ভাবনা নিয়ে বিশ্বের জানালা খুলে দেওয়ার অঙ্গীকার চ্যানেল আইয়ের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই 27-এ, এই স্লোগানে পথ চলার 26 বছর পার করে 27 বছরে পা রাখল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই। 1999 সালের 1 অক্টোবর এক ঝাঁক স্বপ্নবাজ মানুষের হাত ধরে যাত্রা শুরু করে চ্যানেল আই। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা এবং তারুণ্যের জয়গানে চ্যানেল আইয়ের এই অভিযাত্রা এখন উদ্দাম তারুণ্যে। জন্মদিনে চ্যানেল আইয়ের পর্দা জুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। লায়লা নওশিনের রিপোর্ট।
আজ থেকে ২৬ বছর আগে ১৯৯৯ সালের ১ অক্টোবর এদেশে ইতিহাস সৃষ্টি করে প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে চ্যানেল আই। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায়, তা নিয়েই চ্যানেল আইয়ের পথচলা ২৭ বছরে পড়ল। এবারের জন্মদিনের স্লোগান আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭। চ্যানেল আইয়ের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে এবছর চ্যানেল আই প্রাঙ্গণে নেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন। তবে বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে পর্দা জুড়ে জন্মদিনের উচ্ছ্বাস। পথচলার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ছিল আজকের সংবাদপত্রের বিশেষ পর্ব। জন্মদিনের প্রথম প্রহরে সকাল ৭:৩০টায় গান দিয়ে শুরুর বিশেষ পর্ব, সকাল ৯:৩০টায় সংবাদপত্রে বাংলাদেশের বিশেষ পর্ব, সকাল ১০টায় জিল্লুর রহমানের উপস্থাপনায় তৃতীয় মাত্রার বিশেষ পর্ব, সকাল ১১টা ৫ মিনিটে শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় আলো ছায়ার শ্বেতপত্র, ১২টা ৫ মিনিটে বিশেষ তারকাকথনের অতিথি লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন, দুপুর ১টা ৩০ মিনিটে পুনম প্রিয়ামের প্রযোজনায় চেনা মুখ দুঃখ সুখ, ২:৩০টায় অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র দরদ, বিকেল ৫:৩০টায় শিল্পী হাশিম মাহমুদের মায়ের জন্য গান। এই অনুষ্ঠানের উপস্থাপনায় আফসানা মিমি ও পরিচালনায় অনন্যা রোমা। বিকাল ৫টা ৪৫ মিনিটে কেকা ফেরদৌসির উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে বিদেশে রান্নার বিশেষ পর্ব। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজু আলিমের প্রযোজনায় আফজাল হোসেনের উপস্থাপনায় সেই টেলিভিশন এই টেলিভিশন। রাত ৭টা ৫০ মিনিটে সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ নাটক ফরেস্ট হিলের এক দুপুরে। রাত ৯টা ৪০ মিনিটে ১৯৯৯ সালের ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় চ্যানেল আইয়ের ট্রান্সমিশন শুরুর প্রথম টেপ নিয়ে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ফার্স্ট টেপ। শুভ সন্ধ্যা। এই অনুষ্ঠানে কথা বলেছেন ইমদাদুল হক মিলন, গীতালি হাসান, নিমা রহমান, ঈশিতা, আগুন, আব্দুল নূর তুষার, মেহরিন ভুইয়া, রম্য রহিম, রুমা এবং শুভ। রাত ১০টা ১০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় জন্মদিনের বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা প্রকৃতি ও জীবন। চ্যানেল আইয়ের জন্মদিনে প্রকাশিত হয়েছে আনন্দ আলোর বিশেষ সংখ্যা। লাইলা নওশিন, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর যা থাকছে: বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটার কৃষি সংবাদ। নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিভিন্ন জাতের আখ চাষ। খরচের তুলনায় বেশি লাভজনক হওয়ায় আখ চাষে ঝুঁকছেন অনেকেই। সেই সাথে সাথী ফসল চাষ করে লাভের পরিমাণ বাড়িয়ে নিচ্ছেন চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে যুগান্তকারী মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, কার্যকর ও পরিকল্পিত উদ্যোগে একদিকে রক্ষা পাবে প্রাণ ও প্রকৃতি, অন্যদিকে ত্বরান্বিত হবে স্থানীয় অর্থনীতিও। এবারে খেলার খবর। এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ। ক্যাম্পের জন্য মোহামেডান ক্লাব আগেভাগে প্লেয়ারদের ছাড়তে রাজি না হলেও বাফুফের সভাপতির সাথে বৈঠকের পর রাজি হয়েছে। মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামেডানের ৬ ফুটবলার। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে গুরুত্বারোপ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ।
54 জনের সাক্ষ্যে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ হয়েছে বলেছে রাষ্ট্রপক্ষ। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই 27 এই স্লোগানে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন, পর্দা জুড়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো।